2024 সালে প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কোনো কিছু পড়াতে আসিনি, আজকে আসছি মূলত তোমাদের জন্য একটি ছোট্ট সাজেশন নিয়ে। তো তোমাদের এই সাজেশনটি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাকে অনেকেই বলেছে স্যার আমাদেরকে একটা সাজেশন দিন যাতে করে আমরা পরীক্ষাতে অল্প কিছু পড়েও ভালো করতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে অল্প পড়ে কখনো ভালো করা যায় না, ভালো করতে হলে কিন্তু তোমাকে অনেক বেশি পড়তে হবে, এর আসলে কোনো বিকল্প নেই। তুমি যত যাই বলো না কেন স্যার একটু কমিয়ে দেয়, হ্যাঁ সিলেবাস কমানো যায়, কিন্তু সিলেবাস কমালে কিন্তু আসলে কখনোই ভালো রেজাল্ট করা যায় না। তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু পড়তে হবে, অনেক বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে তোমাকে। আর যদি তুমি মনে করো না তুমি অল্প পড়বে, অল্প পড়লে আসলে মোটামুটি পাস করা যায়, হয়তো বা সি গ্রেড বা বি গ্রেড পাওয়া যাবে, বাট তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হবে। যাই হোক, আমি আজকে আসলে যেহেতু বলে আসছি সাজেশন দিব, আজকে আমি আসলে তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি। এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ভালো করতে পারবে, অনেক দিক থেকে ভালো করতে পারবে। এ প্লাসও অনেকের চলে আসবে, কেননা তোমরা যারা এ প্লাস পাওয়ার যোগ্যতা রাখো তারা কিন্তু অনেক বেশি পড়া অলরেডি করে ফেলেছো। তবে আজকে সাজেশনটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা মোটামুটিভাবে অনেক কিছুতেই ভালো করতে পারবে, কারণ আমি বিশ্বাস করি যে এখান থেকে অনেক কিছু কমন পড়বে। কারণ বিগত বছরগুলোতে কিন্তু এই সাজেশন আমি যখন করেছি সেখান থেকে কিন্তু কমন পড়েছে। কেননা কারণ এগুলো আমি বারবার গবেষণা করে বিভিন্ন বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো এবং নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে রিসার্চ করে তারপরে কিন্তু এই সাজেশনটি আমি করেছি। যাই হোক, আমরা চলে যাই সাজেশনে কি আছে সেটা একটু দেখি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, প্রশ্ন নাম্বার 1, টেক্সট টপিকস। টেক্সটের কোন টপিকগুলো আমরা পড়বো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা জানি যে টেক্সট থেকে 3টা প্যাসেজ আসে, 3টা প্যাসেজ টেক্সট থেকে আসে, যেহেতু সেই 3টা প্যাসেজের জন্য আমরা কি কি পড়বো। প্রথমে আমি লিখেছি ফর কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের জন্য আমরা কি পড়বো। 1 নম্বর প্রশ্নে আমরা জানি কি আসে, এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসার আসে। তো এমসিকিউ কি আসে, এমসিকিউতে থাকে হচ্ছে 0.5 করে 10টা কোয়েশ্চেন এবং 10টা কোয়েশ্চেনে থাকবে 5 নম্বর, এবং কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার কয়টা কোয়েশ্চেন থাকবে, 3 নম্বর করে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 15 নম্বর, অর্থাৎ এখান থেকে 20 নম্বর থাকবে। এই 20 নম্বরের জন্য আমাদের কিন্তু একটা প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়। এই একটা প্যাসেজের জন্য আমরা কোনগুলো পড়বো, আমরা পড়বো হচ্ছে, এখানে আমি 11টা প্যাসেজ দিয়েছি। 11টা প্যাসেজ পড়া কিন্তু খুব কঠিন কাজ নয়, তবে তুমি যদি মনে করো স্যার আমি তো 11টা প্যাসেজ পড়তে পারবো না, আমি তো খুবই দুর্বল স্টুডেন্ট, আসলে তার জন্য কোনো কিছু করা কঠিন হয়ে যাবে, তবুও আমি বলছি যে যদি তুমি মনে করো যে তুমি 11টা প্যাসেজ পড়তে পারবে না, তখন এখানে সিরিয়ালি যে কয়টা প্যাসেজ দেওয়া আছে এখান থেকে তুমি যে কয়টা পারো সে কয়টা পড়বে। কমপক্ষে যদি 3টা পড়তে চাও তাহলে প্রথম 3টা পড়বে, যদি 2টা পড়তে চাও প্রথম 2টা পড়বে। এভাবে কিন্তু আমি 11টা প্যাসেজ দিয়েছি। তো এখানে প্রথম যে প্যাসেজটা আছে ওয়াই এডুকেশন ইউনিট 2 লেসন 1 এ, এই প্যাসেজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের বাস্তব জীবন সম্পর্কে শিক্ষা দেয়। সো এই প্যাসেজটা আমাদের পড়তে হবে। এরপরে যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে কোনটা, ইউনিট 8 লেসন 4, এটা হচ্ছে আমেরিগো স্ট্রিট চাইল্ড। তারপরে রয়েছে ইউনিট 5 লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপ। ফ্যামিলি রিলেশনশিপও অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এখান থেকেও প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। এরপরে আছে কি, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্টে কিন্তু অনেক কিছু আছে, সবকিছু পড়তে হবে না, শুধুমাত্র এই অংশটা পড়বে, এডুকেশন এইমস টু। আমরা যদি টেক্সট বই দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিভিক এঙ্গেজমেন্টের লেসন 3 29 পেজে আছে। তো এখানে কিন্তু অনেকগুলো প্যাসেজ আছে, তো সবগুলো প্যাসেজ কিন্তু আসলে সমানভাবে ইম্পর্টেন্ট না। তো প্রথম যে প্যাসেজটা আছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই যে এই প্যাসেজটা, প্রথম যে প্যাসেজটা আছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে এখান থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত ভলান্টিয়ারিজম এই পর্যন্ত কিন্তু পড়তে হবে, এবং এখান থেকে বিভিন্ন এক্সারসাইজ তোমরা বই থেকে করে নিবে।
এরপর ফুড ট্রেন্ডস মানে জাঙ্ক ফুড, ইউনিট 7 লেসন 3 তে পাবে। এই প্যাসেজটাও ভালো করে পড়তে হবে, এই প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে স্পেন্ডিং, আমরা কিভাবে টাকা পয়সা ব্যয় করব, এরকম একটা প্যাসেজ রয়েছে ইউনিট 7 লেসন 5 এ, এটা ইম্পর্টেন্ট। ইউনিট 11 লেসন 3 তে রয়েছে ইকো ট্যুরিজমের কয়েকটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজের প্রত্যেকটাই পড়তে হবে। এরপরে আছে ইউনিট 6 লেসন 2 এ অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্সের প্যাসেজগুলো বরাবরই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসছে, সো এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে আনফরগেটেবল হিস্ট্রি, আমরা জানি দ্য 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে বিগত বছরে এখান থেকে প্রশ্ন আসছে। তারপরে মাদার ইন ম্যানভিল, এই মাদার ইন ম্যানভিল থেকে গত বছর প্রশ্ন আসছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এই বছর এটা কম্পারেটিভলি কম ইম্পর্টেন্ট। তবে বোর্ডের প্রশ্ন কিন্তু এমনটা হয় না যে গত বছর আসছে বলে এবছর আসবে না। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে 1 নম্বর কোশ্চেনের জন্য এই কয়টা প্যাসেজ পড়বো, তবে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু পড়বে। আমি এই সাজেশনটা কিন্তু 2টা অংশে ভাগ করে দিয়েছি, আমি এই সাজেশনগুলো আমার ভিডিওর শেষে আমি কমেন্টে দিয়ে দেব পিডিএফ ভার্সনটা, তোমরা পিডিএফটা দেখে নেবে। পিডিএফ কিন্তু 2 রকম থাকবে, একটা থাকবে শর্ট সাজেশন, যারা একেবারেই কম পড়বে তাদের জন্য, এবং যারা বেশি পড়তে চায় তাদের জন্যও কিন্তু একটা সাজেশন থাকবে, পূর্ণাঙ্গ সাজেশন, অর্থাৎ তুমি যত পারো এখান থেকে পড়বে, মোটামুটিভাবে এখান থেকেই আসবে বলে মনে করা হবে। আর যারা শর্ট করতে চাও, অল্পর মধ্যেই মোটামুটি একটা রেজাল্ট চাও, যে স্যার আমি তো পড়তে পারিনি, একেবারেই পারিনি, এখন কিছু একটা সাজেশন দেন আপনি যেটা থেকে আমি মোটামুটি পড়ে কমন পাই। আচ্ছা, 1 নম্বর হয়ে গেল, আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে আছে কি, কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের জন্য আমরা জানি 2 নম্বর প্রশ্নে আসে ইনফরমেশন ট্রান্সফার। কি আসে? ইনফরমেশন ট্রান্সফার। তো ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে 2 রকম প্রশ্ন থাকতে পারে। 1 নম্বরে হচ্ছে ফ্লো চার্ট, আর 2 নম্বর হচ্ছে টেবল। সাধারণত 2টা প্রশ্ন এখান থেকে আসতে পারে, 2টার যে কোনো একটা, 2টাই কিন্তু আসবে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফ্লো চার্ট আসে, এখানে কিন্তু টেবিল কিন্তু খুব রেয়ারলি আসতে দেখা গিয়েছে। সো আমরা ফ্লো চার্টগুলো ভালো করে পড়বো। তো এই ফ্লো চার্টের জন্য কোন প্যাসেজগুলো আমরা বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। আমরা ইউনিট 11 লেসন 3 তে যাব। ইউনিট 11 লেসন 3 তে কি আছে, আমরা যদি বইটা খুলি তাহলে আমরা দেখতে পাবো পেজ নাম্বার 176 এ রয়েছে ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজম থেকে কিন্তু সবকিছু পড়া লাগবে না, কারণ সবকিছু কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। এখানে কিন্তু একটা প্যাসেজ রয়েছে, নাম হচ্ছে কি দ্য কেস অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটুক প্যাসেজ থেকে দিয়ে প্রশ্নে দিতে পারে যে ফিচার্স অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন আইল্যান্ডের ফিচার কি, এখানে কিন্তু ফিচারগুলো দেয়া আছে। এই অংশটুকু তোমরা ভালো করে পড়বে। পরবর্তী অংশটাতে রয়েছে ওয়াই এডুকেশন। আবার আমরা কিন্তু ওয়াই এডুকেশন সামনে দেখেছিলাম, আবার এখানে ওয়াই এডুকেশনে চলে যাব। ওয়াই এডুকেশন থেকে কিন্তু ফ্লো চার্টের সবগুলোই আসতে পারে, প্রত্যেকটা প্যাসেজ ইম্পর্টেন্ট। এই অংশটা আসতে পারে, অথবা 2টা অংশ মিলে আসতে পারে, অথবা আলাদা এই অংশটা দিতে পারে, অথবা এই 3 নাম্বার প্যাসেজটা দিতে পারে, বা 2টা 3টা প্যাসেজ যে কোনো অংশ থেকে মিলে দিতে পারে। ইভেন এডুকেশন অ্যান্ড ভ্যালুজ এই অংশটা থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো আমরা কি করবো, এই যে এখানে দেখতে পাচ্ছি যে এডুকেশন অ্যান্ড ভ্যালুজ, এখান থেকেও প্রশ্ন থাকতে পারে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা কি বলতো, এই যে ইউনিট 2 এডুকেশন অ্যান্ড লাইফ, এটা যেমন আমরা 1 নাম্বার প্যাসেজটার জন্য পড়বো, 2 নাম্বার প্যাসেজটার জন্য এটা সমানভাবে পড়বো। এখানে ছোট ছোট অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফগুলো কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন হতে পারে। তো 2 নম্বরের জন্য বিশেষ করে 2 নম্বরে কিন্তু প্রথম প্যাসেজটা দিয়ে বললো এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস। এটা যেমন এখানে প্রথম লাইনে কি আছে, এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস, অর্থাৎ এডুকেশন আমাদের কি দেয়, এই কথাগুলো কিন্তু এখানে আছে। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াট দ্য থিংস এডুকেশন গিভস আস, হোয়াট এডুকেশন প্রোভাইডস আস, এরকম প্রশ্ন থাকতে পারে। এর পরবর্তী প্যারাগ্রাফগুলো থেকেও কিন্তু এই সেম প্রশ্ন থাকতে পারে যে এডুকেশনের বেনিফিটস কি, এডুকেশনের মেরিটস কি, এই রকম ভাবে প্রশ্ন কিন্তু থাকতে পারে। এরপর এখান থেকে এডুকেশন এন্ড ভ্যালুজ একটা প্যারাগ্রাফ রয়েছে, এখান থেকে প্রশ্ন থাকতে পারে। দ্য স্টারফিশ স্টোরি,
এটা কিন্তু ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো পড়তে হবে না আশা করি। তারপর তোমরা পড়বে যতটুকু সম্ভব, যে বেশি পড়তে চাও সে তো অবশ্যই পড়বে, যার জন্য শর্ট সিলেবাস দরকার তার জন্য হয়েছে এটা। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি ফুড ট্রেন্ড, জাঙ্ক ফুড। আবার সেই জাঙ্ক ফুডের কথা আসছে, জাঙ্ক ফুড কিন্তু ফ্লো চার্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর প্যাসেজটা রয়েছে আমেরিগো স্ট্রিট চাইল্ড, এটা থেকে আসতে পারে যে দ্য আনফরচুনেট কন্ডিশন অফ আমেরিগো, রাইট এ ফ্লো চার্ট শোয়িং দ্য আনফরচুনেট কন্ডিশন অফ আমেরিগো, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। এরপরে আসতে পারে অ্যাডোলেসেন্স এন্ড সাব রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এই প্যাসেজটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো ছোট ছোট প্যারাগ্রাফ রয়েছে পয়েন্ট দিয়ে 1 2 3 4 5 এরকম। তো সেখান থেকে একটা বা দুইটা প্যারাগ্রাফ নিয়ে তোমাদের জন্য একটা প্রশ্ন হতে পারে, তো তোমরা এটা ভালো করে পড়বে। তারপরে রয়েছে কি সিভিং এঙ্গেজমেন্ট। সিভিং এঙ্গেজমেন্ট তো আমি আবার দেখালাম, একবার দেখাইছি বই থেকে, তো ওখান থেকে তোমরা এডুকেশন এইমস টু থেকে ইলস পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তোমরা ফ্লো চার্টের জন্য পড়বে। এরপর স্পেন্ডিং একটা প্যাসেজ রয়েছে ইউনিট 7, এখানে আমাদের কিভাবে স্পেন্ড করতে হবে, কিভাবে স্পেন্ড করলে সেটা আমাদের জন্য উপকারী হবে আর কিভাবে স্পেন্ড করলে সেটা উপকারী হবে না, এই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের এই প্যাসেজটা পড়তে হবে এবং এখান থেকে ফ্লো চার্ট কিন্তু আসতে পারে। এরপর আছে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের একটি প্যাসেজ রয়েছে, তার যে স্পিচ ছিল সেই স্পিচের উপরে, ওখান থেকে কিন্তু আসতে পারে যে রাইট এ ফ্লো চার্ট শোয়িং দ্য ড্রিমস অফ মার্টিন লুথার কিং জুনিয়র। তারপরে আবার আছে স্টোরি অফ শিল্পী। আমরা জানি এই যে শিল্পী একটা মেয়ে যার বিয়ে হয় 15 বছর বয়সে, তারপরে সে কি কি প্রবলেমের সম্মুখীন হয় সেই বিষয়গুলো নিয়ে একটা ফ্লো চার্ট আসতে পারে। তাহলে ফ্লো চার্টের জন্য আমরা এখানে 9টা প্যাসেজ দিয়েছি। 9টা প্যাসেজ যে পড়বে ব্যাপারটা এরকম না, যে পারে সে 9টা প্যাসেজ পড়বে বা আরো বেশি পড়বে, আর যে একেবারেই কম পারবে সে যতটুকু সম্ভব 2টা 3টা 4টা যে কটা পারবে পড়ে যাবে, আশা করি কমন পড়বে। আর যদি কমন না পড়ে তাহলে তো কিছু করার নাই, আর এর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছুই নাই। আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি আসে বলো তো? কোয়েশ্চেন নাম্বার 3 তে আসে সামারি। সামারি এটাতে কিন্তু 10 নম্বর। তো 10 নম্বরের জন্য আমরা কি করব, এখানে কয়েকটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজগুলো থেকে আমরা সামারি একটু পড়ে নেব। প্রথমেই কিন্তু স্পেন্ডিং, আবারও সেই স্পেন্ডিং আসছে, ওয়াই এডুকেশন, ফুড ট্রেন্ডস, ড্রিমস। ড্রিমসের প্রথম যে লেসনটা সেটা কিন্তু সামারির জন্য ইম্পর্টেন্ট। সামারির জন্য ড্রিমসের সেকেন্ড লেসনটাও আসতে পারে, একটু কম ইম্পর্টেন্ট, সেজন্য আমি এখানে ইনক্লুড করিনি। তোমরা যারা বেশি পড়তে চাও তারা অবশ্যই পড়বে। এরপরে আছে ইউনিট 2 লেসন 4 এ ওয়ারিয়র অফ লাইট। এখান থেকে সামারি থেকে কি আসতে পারে আমরা একটু দেখি তো। ওয়ারিয়র অফ লাইট এটা কি আছে? এ ওয়ারিয়র অফ লাইট, এখানে কিন্তু এই যে ছোট্ট একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা কিন্তু সামারিতে আসতে পারে, তোমরা একটু দেখে নিবে। ওয়াই ডাজ এ চাইল্ড হেড স্কুল, এটা কিন্তু একটা পোয়েম। আমাদের কি করতে হবে? আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন, এই কবিতাটা আমাদের পড়তে হবে, কারণ আমরা জানি যে সামারিতে কিন্তু কবিতা আসতে পারে। এরপরে এখানে আমি আরো কিছু যুক্ত করেছি, সেটা হলো যে দোজ উইন্টার সানডেজ, এটাও একটা পোয়েম, এটাও কিন্তু আসতে পারে। ইউনিট 5 লেসন 2 তে আছে। এটার সামারি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সামারির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? দেখো এই যে এই 3টা পোয়েম, দোজ উইন্টার সানডেজ, ড্রিম পোয়েমস, এগুলো কিন্তু সামারিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। সামারির জন্য কিন্তু এগুলো পড়তে হবে। এরপরে আমেরিগো থেকেও সামারি আসতে পারে, ফ্যামিলি রিলেশনশিপ এখান থেকেও কিন্তু সামারি আসতে পারে। সামারির জন্য এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে কিন্তু আমি 10টা প্যাসেজ দিয়েছি, 10টার মধ্যে রয়েছে 3-4টা কবিতা রয়েছে। কবিতাগুলো খুবই ছোট ছোট কবিতা, এগুলোর সামারি তোমরা জাস্ট একটু বুঝে নিবে, বুঝে নিলেই তোমরা পারবে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা চেষ্টা করবে একটু ভালোভাবে মাথায় রাখতে, কয়েকবার পড়ে। আর সামারি যদিও কিন্তু মুখস্থ করে লেখার নিয়ম না, বুঝে তোমার নিজের মতো করে লেখার নিয়ম, কিন্তু যে আসলে নিজে কিছুই লিখতে পারো না তার তো আসলে কিছু করার নাই, তার একটু বই থেকে দেখে নিতে হবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজে প্রত্যেকটাতে হাফ করে 10টা কোশ্চেন থাকবে, নম্বর হলো 5। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুতে 1 করে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে টোটাল নম্বর 10। রিঅ্যারেঞ্জমেন্টে আমরা জানি 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্স যদি আমরা মিলাতে পারি তাহলে 10 নম্বর পাবো। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লুতে 5, উইদাউট ক্লুতে 10 এবং রিঅ্যারেঞ্জমেন্টে 10, টোটাল 25 নম্বর। এই 25 নম্বর কিন্তু যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 25 নম্বরের জন্য কি করবে তোমরা, সেটার জন্য আমি আলাদা করে সাজেশন শিট করে আমি পেজে দিয়ে রাখবো, তোমরা সেগুলো পড়ে নিবে। এটার জন্য আমি এখানে কোনো সাজেশন দিলাম না, তোমরা আমার টাচে থাকো, আমি খুব দ্রুত এটার সাজেশনটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি
ইন্টারপ্রিটিং গ্রাফস অ্যান্ড চার্ট। ইন্টারপ্রিটিং গ্রাফস অ্যান্ড চার্টের জন্য আমি আসলে কোনো সাজেশন দেইনি, আমি বলেছি ফলো দ্য গিভেন শিট। এই ইন্টারপ্রিটিং গ্রাফস অ্যান্ড চার্টের জন্য আমি আলাদা একটা শিট তোমাদেরকে দিয়ে দেব, সেই শিট থেকে তোমরা এগুলো একটু পড়ে নিবে। তবে তোমাদের জন্য আপাতত বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এর মধ্যে ইন্টারপ্রিটিং গ্রাফস অ্যান্ড চার্ট এটা আসলে কমন পাওয়ার বিষয় না। সো এখান থেকে এটা যে কমন পাবে এই আশা না করাই ভালো। তবে 2023 সালের পরীক্ষা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকে কিন্তু আসে। তো তোমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো তাহলে কিন্তু পারবে, যদি নাও আসে তাহলে কিন্তু পারবে, না পারার কিন্তু কোনো কারণ নাই। এরপরে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমরা কি করব? কমপ্লিটিং স্টোরি তো অনেক, তাই না? এত স্টোরি কিভাবে পড়বো স্যার, পড়তে পারবো না, একটু কমায় দেন, সবাই বলে এই কথা। হ্যাঁ, তোমাদের জন্যই খুবই সুসংবাদ নিয়ে আমি মাত্র কয়টা যুক্ত করেছি দেখো, 12টা। যারা কম পড়তে চাও তাদের জন্য এই 12টা, আর যারা বেশি পড়তে চাও তারা যত খুশি পড়বে, আমি পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেব। এখানে 12টার মধ্যে রয়েছে এই হ্যাপি কোবলার 1 নাম্বার, এই যে হ্যাপি কোবলার মার্ক করে দিয়েছে। এ বয় অফ ক্লাস 5, মানে এটা একটা ক্রিয়েটিভ স্টোরি। এটা তোমরা একটু দেখো। ওয়ান ডে আ বয় অফ ক্লাস 5 ওয়াজ গোয়িং টু স্কুল, সাডেনলি হি স আ ওয়ালেট অন দ্য রোড, হি ওয়াজ এট এ লস। কিংকর্তব্যবিহীন হয়ে গেল, কি করবে? তো এটা আসলে একটা ক্রিয়েটিভ স্টোরি, এটা অনেকবার আসছে, দেখা গেছে এটা এবার ইম্পর্টেন্ট, আমি মনে করি যে এটা আসতে পারে। এরপরে আছে কি, ইট ওয়াজ এ হট সামার ডে, দেয়ার ওয়াজ স্কর্চিং হিট অফ দ্য সান, অন দ্যাট ডে আ ক্রো বিকেম ভেরি থার্স্টি। একটা ক্রো খুবই থার্স্টি হয়ে পড়লো, তার মানে কি থার্স্টি ক্রো, তাই না? ক্রোটা কিভাবে পানি খায় সেই টেকনিক আমরা জানি সবাই। তো থার্স্টি ক্রোর গল্পটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। 4 নাম্বার আছে এন অ্যান্ট ওয়াজ ভেরি থার্স্টি। এই অ্যান্ট আর হলো কার গল্প? এটা ডাবের গল্প। আমরা পড়েছি যে পিঁপড়াটা যখন ডুবে যাওয়ার উপক্রম হয় তখন ওই ডাব থাকে গাছের উপরে, ডাবটা কি করে, একটা পাতা ফেলে, তো ওই পাতাটার উপর ভর করে সে চলে আসে, তারপরে কি হয় তোমরা গল্পটা জানো। এরপরে পরবর্তীতে অ্যান্টটা আবার ডাবকে হেল্প করে। তো এটা গেল। এরপরে শেখ সাদির গল্প পড়তে হবে, তারপরে পড়তে হবে এ পুয়ার উড কাটার। পুয়ার উড কাটারের গল্পটা কিন্তু পড়তে হবে। এরপরে আছে হচ্ছে 7 নম্বরে এ রিচ ম্যান। রিচ ম্যান কি করলো? তার বাসায় অনেক ইঁদুর আসছিল। 8 নম্বরে রয়েছে কি, এ কাউবয় গ্রেট লায়ার, তার মানে মিথ্যাবাদী কাউবয়ের গল্প। 9 নম্বরে রয়েছে কি, ওয়ান্স এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস। একজন লোকের বাড়ি থেকে একটা গোল্ড নেকলেস হারিয়ে গেল, ধনী লোকের বাড়ি থেকে। স্বভাবতই ওই বাসার যে চাকর ছিল, সার্ভেন্টস যারা ছিল, তাদেরকে সন্দেহ করা হলো, কিন্তু তারা সবাই অস্বীকার করলো যে না, আমরা তো আসলে চুরি করিনি। এরপরে তাদেরকে কিভাবে, মানে তাদের মধ্য থেকে ওই নেকলেসটা বের করা হলো, এই গল্পটি তোমাদের পড়তে হবে। 10 নম্বরে রয়েছে ওয়ান্স দেয়ার লিভড এন ওল্ড ফার্মার। একজন ওল্ড ফার্মার ছিল, হি হ্যাড 5 সানস, তার 5 জন ছেলে ছিল। তো ফার্মারের 5 ছেলে তারা মারামারি করে, সেই গল্প আমরা জানি, এটা পড়বো। ওয়ান্স এ ক্রো মাংস চুরি করলো। মাংস চুরি করলে কি করলো, তারপরে কি হলো, একটা শিয়াল ছিল, শিয়াল কিভাবে সে মাংসটি খাবে এবং অবশেষে মাংসটি খেলো, এই গল্পটি পড়তে হবে। এরপরে 12 নম্বরে রয়েছে ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার ফার্মার, হি হ্যাড এ পিকিউলার গোস হুইচ লেড এ গোল্ডেন এগ। তার একটা অদ্ভুত হাঁস ছিল, সে হাঁসে কি করতো, একটা করে ডিম দিত, সোনার ডিম দিত। সেই সোনার ডিম বিক্রি করে লোকটা রাতারাত ধনী হয়ে গেল। তো সে ধনী লোক কিভাবে আবার গরিব হয়ে গেল, গোল্ডেন হাঁসের পেট কেটে সব এগ একবারে বের করার চেষ্টা করলো, অর্থাৎ অতি লোভের তাঁতি নষ্ট, সেই গল্পটি। মোটামুটি ভাবে এই 12টা গল্পই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা পড়ে যাবে এখান থেকে, তারপরেও আমি ডিটেলস সাজেশন দিব। যদি কেউ মনে করো যে স্যার আমি 12টা পড়তে পারবো না, আমি 5টা পড়বো, তাহলে তোমরা প্রথম 5টা সাজেশনের প্রথম 5টা পড়বে। আর যদি মনে করো যে স্যার আমি 50টা পড়বো, সেটার জন্য আমি পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেব, তোমরা সেটা পড়ে নিবে। তারপরে আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের জন্য আমি এখানে 10টা লেটার দিয়েছি। 10টার মধ্যে রয়েছে কি, প্রথমে দেখতে পাচ্ছি ইউর ফাদার সেন্ট ইউ এ লেটার ওয়ার্নিং ইউ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক। তোমার বাবা তোমাকে ফেসবুকে টাইম নষ্ট করার নিষেধ করেছেন, এখন তুমি তোমার বাবাকে একটা রিপ্লাই দিবে, এটা। 2 নম্বর রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। তোমার এসএসসি এক্সামিনেশনের পরে তুমি কি করতে চাও সেটা বলে তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখবে। 3 নম্বর রয়েছে যে এই ইয়াঙ্গার ব্রাদার, তোমার ইয়াঙ্গার ব্রাদারকে চিঠি লিখবে ওয়ার্নিং হিম নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক। খেয়াল করো, এই যে 3 নাম্বার আর 1 নাম্বার কিন্তু মোটামুটি সেম। বাবা তোমাকে বলেছে ফেসবুকে সময় নষ্ট না করার জন্য, এখন তুমি বাবাকে
কি বললে তোমার বাবা সন্তুষ্ট হবে সেই অনুযায়ী তুমি একটা চিঠি লিখবে। আর 3 নম্বরে হচ্ছে তুমি তোমার ছোট ভাইকে লিখবে যে সে যেন ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট না করে। 4 নম্বরে রয়েছে একটা ফরেন ফ্রেন্ডকে লিখবে ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, এখানে লিখেছি সিনিক বিউটি অফ বাংলাদেশ। তোমার প্রশ্ন এরকম হতে পারে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য বিউটি অফ বাংলাদেশ, এভাবে হতে পারে, বা ডেসক্রাইবিং বাংলাদেশ অ্যান্ড হার পিপল, এরকম ভাবেও হতে পারে। তারপরটা ছিল কি এ ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনে তোমার প্রস্তুতি কেমন আছে সেটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখো। এরপরে আছে ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস ডেইলি, তোমার ইয়াঙ্গার ব্রাদারকে তুমি একটা চিঠি লিখো, তাকে অ্যাডভাইস করে, কি অ্যাডভাইস করে, টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য। তারপরে আছে ইউর ব্রাদার অ্যাডভাইসিং নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যেন ফেক নিউজ শেয়ার না করে অথবা বেসলেস নিউজ শেয়ার না করে অথবা প্রোপাগান্ডা না ছড়ায়, এরকম কথা বলে তুমি তোমার ছোট ভাইকে একটা চিঠি লিখবে। এটা ছোট ভাই না হয়ে অন্য কেউ হতে পারে, তোমার বন্ধুকেও লিখতে বলতে পারে, তো সেভাবে কিন্তু এটা লিখতে হবে। তারপর এটা ছিল কি এ ফ্রেন্ড কন্ডোলিং হিম অন হিজ ফাদার্স ডেথ, তোমার ফ্রেন্ডের বাবা মারা গিয়েছেন, এখন তাকে সান্ত্বনা দিয়ে একটা চিঠি লিখবে, এরকমটা হতে পারে। 10 নম্বরে রয়েছে এ ফ্রেন্ড অ্যাবাউট ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, একটা হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট ভিজিট করে তুমি তোমার ফ্রেন্ডকে একটা চিঠি লিখবে। তো আমরা দেখলাম যে এখানে আমি 10টা লেটার দিয়েছি, 10টা তোমরা একটু ভালো করে পড়তে চেষ্টা করবে। 10টা যদি নাও পারো, যে না পারবে তার জন্য প্রথম 4-5টা পড়বে, আর যদি এমন হয় তুমি পড়তেই পারলে না, তুমি একটা পড়বে। আসলে ফরম্যাটটা হলো ব্যাপার, তুমি তো সব কিছু মুখস্থ করবে না। আমাদের প্রধান সমস্যা হলো আমরা মুখস্থ করতে চাই, আসলে কিন্তু এগুলো মুখস্থ করার বিষয় না, আমরা একটু বুঝতে চেষ্টা করব। কিন্তু তারপরে যারা অত্যধিক দুর্বল স্টুডেন্ট আছে, স্যার 1টা 2টা দেন একটু পড়ে নেই, তো তাদের জন্য হচ্ছে প্রথমে 1 2 3 4টা যে কয়টা পারো তুমি সে কয়টা পড়বে প্রথম থেকে। আমি বারবার বলছি সাজেশনে যত কিছুই থাক না কেন, যেটা সবার আগে রয়েছে সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেটা রয়েছে সেটা তারপরে ইম্পর্টেন্ট, তারপরে যেটা রয়েছে তা সেটা তারপরে ইম্পর্টেন্ট, এভাবে তুমি পড়বে। তারপরে পরীক্ষার সময় যা হয় হোক, তুমি নিজের মতো করে এভাবে প্রস্তুতি নিবে। আর যদি কেউ 10টার পরে আরো 10টা পড়তে চাও, তার জন্য আমার পূর্ণাঙ্গ সাজেশন আমি দিয়ে দেব। ফার্স্ট পেপারে রাইটিংয়ে কিন্তু 40 নম্বর, এই 40 নম্বরের মধ্যে গ্রাফ চার্টে থাকবে 15 নম্বর, কমপ্লিটিং স্টোরিতে থাকবে 15 নম্বর, আর হচ্ছে কি লেটারে কিন্তু 10 নম্বর, এভাবে 40 নম্বর। কিভাবে লিখতে হবে প্রত্যেকটা টপিক সেটা নিয়ে আমি আবার ভিডিও করব। আজকে আমি শুধুমাত্র সাজেশন নিয়ে কথা বলছি, প্রত্যেকটা টপিক কিভাবে অ্যান্সার করব সেটা নিয়ে কিন্তু আমি ডিটেইলস সামনের দিনগুলোতে ভিডিও পোস্ট করব। এরপরে আছে ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং ফর্মাল লেটার। ফর্মাল লেটার আমরা কিভাবে লিখব? ফর্মাল লেটারের আরেকটা নাম হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে কিন্তু কত নম্বর বলো তো? 10 নম্বর। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, ফরম্যাটটা আগে শিখে রাখতে হবে। আমি জানি যে তোমরা সবাই ফরম্যাট জানো, তারপরেও কিছু কিছু বিষয়ে আমরা দেখি খাতা দেখার সময় যে অনেক ভুল ভ্রান্তি থাকে। তো সবাইকে আমি সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, ফরম্যাটটা আগে ভালোভাবে শিখতে হবে। যদি তুমি ফরম্যাট ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু যেটাই আসুক না কেন তুমি কিন্তু পারবে। তো দেখো এখানে কি রয়েছে, ফর্মাল রাইটিং এর মধ্যে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অথবা ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইমপ্রুভিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। খেয়াল করো, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি চেয়ে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখবা, অথবা ক্লাসরুমে কি করতে হবে, ডিজিটাল ক্লাসরুম সেট করবে। প্রশ্নটা কিন্তু দুই রকম থাকতে পারে, যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস দাও ইন দ্য ক্লাসরুম অথবা সেটিং আপ এ ডিজিটাল ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুমটাই কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুম বলতে কি বোঝায়, যেখানে তোমার একটা এরকম একটা ডিজিটাল স্মার্ট বোর্ড থাকতে পারে, সেখানে কম্পিউটার থাকতে পারে, সেখানে প্রজেক্টর থাকতে পারে, সাউন্ড সিস্টেম থাকবে। সো ডিজিটাল ক্লাসরুম নিয়ে যখন প্রিন্সিপালের কাছে তুমি অ্যাপ্লিকেশন লিখবে তখন তুমি কি বলবে? তুমি বলবে যে স্যার উই নিড আ ডিজিটাল ক্লাসরুম বিকজ প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ গোয়িং অন দ্য বেসিস অফ টেকনোলজি। সো টেকনোলজিটাকে গুরুত্ব দিয়ে টেকনোলজির মাধ্যমে আমরা যদি ক্লাসগুলো করি, সেই ক্লাসগুলো কিন্তু আরও ভালোভাবে করতে পারবো, আরও ভালো কিছু শিখতে পারবো। এই কথাগুলো মেনশন করে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবে। তোমরা একটু বই থেকে পড়ে নিবে, তাহলে সুন্দর হবে। আর যারা ভালো স্টুডেন্ট আছো তারা নিজের মতো করে লিখবে, সেক্ষেত্রে বেশি নম্বর পাওয়া যাবে। তারপরে 2 নম্বর রয়েছে ইউর প্রিন্সিপাল সিকিং পারমিশন টু সেট আপ এন ইংলিশ স্পিকিং ক্লাব। এই যে এন ইংলিশ স্পিকিং অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা চেয়ে লিখবে।
3 নম্বরে রয়েছে প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম। 4 নম্বরে রয়েছে কি প্রিন্সিপাল ফর এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমান যুগে, যে ড্রিঙ্কিং ওয়াটারের খুবই অভাব রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার যেন এনশিওর করে সেজন্য অ্যাপ্লিকেশন লিখবে। 5 নম্বর হচ্ছে দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। ডিবেটিং ক্লাব চাবে, ক্লাবের মধ্যেই কিন্তু অনেকগুলো রয়েছে এবং এই যত ক্লাবগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সেম টাইপের লেখা। এগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করব যে কিভাবে সবগুলো ক্লাবের অ্যাপ্লিকেশন একটা দিয়ে করা যায়। তারপরে রয়েছে কি দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, কারণ আমরা জানি আজকের দুনিয়া কম্পিউটারের উপরে চলছে। সো কম্পিউটার না জানলে কিন্তু কোনো কিছুই পারা যাবে না। প্রিন্সিপালের কাছে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপরে আছে দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস। এই যে বুকস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটি বাড়াতে হবে অথবা বইয়ের কথা বলতে হবে। তারপরে এগুলা একটু কম ইম্পর্টেন্ট, দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। যারা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না বুঝো তারা মনে রাখবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হলেন এসপি, যিনি একটি জেলার পুলিশ বাহিনীর প্রধান। তো তার কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে কি চেয়ে, এই যে অ্যাবাউট ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, সেইটা প্রতিরোধ করার জন্য তুমি তাকে ইনফরমেশন জানিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবে। 9 নম্বরে রয়েছে দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং হিজ অর হার পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। প্রিন্সিপালের কাছে লিখবে স্টাডি ট্যুরের পারমিশন চেয়ে। তারপর এটা কি হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ব্যানিং সেলফোন ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে সেলফোন নিয়ে আসার কারণে যারা নিয়ে আসে না তারা হয়তো ঠিক মতো ক্লাস করতে পারো না, এই জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে আমরা কি দেখলাম, দেখো এখানে কিন্তু আমি 10টা দিয়েছি, তো এই 10টা পড়লেই কমন পড়বে আশা করি। তো যারা 10টা পড়বে তারা মোটামুটি নিশ্চিত। আর যারা মনে করো না এই 10টা পড়লে যদি কমন না পড়ে তখন আমি কি করব, তখন তুমি আরো বেশি পড়ে ফেলবে। আমি কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন ডিটেইলস যেগুলো আসতে পারে সবগুলোর একটা লিস্ট সহ সাজেশন কিন্তু দিয়ে দিব তোমাদের কমেন্ট বক্সে। আর যারা মনে করে না স্যার আমি তো 10টা পড়তে পারবো না, আমার জীবনে আমি একটা অ্যাপ্লিকেশনও পড়ি নাই, তার জন্য তো আসলে 10টা পড়া অনেক বেশি কঠিন। সে কি করবে, সে হচ্ছে এখান থেকে একটা দুইটা যে কয়টা পারো সে কয়টা পড়ে নিবে। তারপরে আসি আমরা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে 30 নম্বর থাকবে। 30 নম্বরের জন্য 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা না কিন্তু 2টা প্যারাগ্রাফ, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 15 নম্বর করে। তাহলে প্যারাগ্রাফ কত বেশি ইম্পর্টেন্ট আমরা কি বুঝতে পেরেছি? তো প্যারাগ্রাফ না পড়লে কিন্তু আসলে নম্বর পাওয়া যাবে না, পাস করা যাবে না। কারণ তোমাদের যারা বেশি দুর্বল স্টুডেন্ট তারা হয়তো এদিক সেদিক থেকে দেখা দেখি করে যে পরীক্ষার সময় লিখে দাও, কিন্তু আমরা যখন খাতা দেখি আসলে সত্যি দুঃখজনকভাবে সত্য যে আমরা খাতা দেখতে গিয়ে দেখি যে না তোমাদেরটা আসলে হয়নি, কোথাও না কোথাও কিন্তু ভুল হয়ে যায়। সো সেক্ষেত্রে প্যারাগ্রাফ 2টা ভালো করে পড়ে ফেলবে। তাহলে 2টা প্যারাগ্রাফে 15 15 30 এর মধ্যে তোমরা যদি মোটামুটি লিখতে পারো একটা ভালো নম্বর চলে আসলে অ্যাপ্লিকেশনটা তো ফরম্যাট ঠিক রাখলেই কিন্তু লিখতে পারবে। তাহলে ফরম্যাট ঠিক রাখলেই ওখানে যদি তুমি একটা ভালো নম্বর ক্যারি করতে পারো আর এই 2টা মিলে যদি মোটামুটি একটা নম্বর করতে পারো তাহলে কিন্তু 5 নম্বর নিশ্চিত। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা পরীক্ষায় 2 ধরনের প্যারাগ্রাফ আসবে। প্রথম যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে লিস্টিং অথবা ডেসক্রিপশন। লিস্টিং কি? লিস্টিং হচ্ছে তুমি তালিকা করবা, আর ডেসক্রিপশন কি? বিবরণ দিবা। তো এখানে লিস্টিং এবং ডেসক্রিপশনের মধ্যে আমি 9টা প্যারাগ্রাফ দিয়েছি। 9টার মধ্যে প্রথমে যেটা রয়েছে দেখো, প্রথম 3টা কিন্তু মোটামুটি ভাবে একই ধরনের প্যারাগ্রাফ। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অথবা ইম্প্যাক্টস অফ ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক অথবা ইম্প্যাক্টস অফ ফেসবুক, এই ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন অথবা ইম্প্যাক্টস অফ মোবাইল ফোন অথবা স্মার্টফোন, যাই আসুক না কেন এই 3টা প্যারাগ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য 2024 সালের পরীক্ষার জন্য। এবং আমি মনে করি যে এখান থেকে একটা আসার সম্ভাবনা হচ্ছে 99%। এবার তুমি পড়বে কি পড়বে না সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তারপরেও যদি মনে করো যে 3টা পারবো না, 3টা না পারলে তুমি একটা পড়বে, যে কোনো একটা পড়বে। একটা পড়ার পরে যদি তুমি ইন্টারনেট পড়লে আসছে ফেসবুক, তুমি শুধু ইন্টারনেটের জায়গায় ফেসবুক বসিয়ে দিবে, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নাই। তারপরে দেখো এখানে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটা আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, অমর 21 বইমেলা, ঢাকা মেট্রো রেল, দ্য প্রসপেক্ট অফ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের প্রসপেক্ট। এরপরে আরেকটা প্যারাগ্রাফ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ কজেস অ্যান্ড ইফেক্টস, আর হলো প্যারাগ্রাফ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এই যে 2টা
কথা আছে এখানে, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এবং কজেস এন্ড ইফেক্টস। আসলে দুইটা প্যারাগ্রাফ কিন্তু আসবে না, এই দুইটা অংশ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে। অর্থাৎ আগের যেটা ছিল লিস্টিং অথবা ডেসক্রিপশন, সেখান থেকে একটা প্যারাগ্রাফ, কজেস এন্ড ইফেক্টস অথবা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এখান থেকে একটা। যদিও সিলেবাসে এই দুইটা একসাথে দিয়েছে, আমি কিন্তু দুইটা আলাদা আলাদা ভাবে দিয়েছি যেন তোমরা আলাদা আলাদাভাবে পড়তে পারো, সেই জন্য। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, কজেস এন্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। তারপরে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, ফুড অ্যাডাল্টারেশন রয়েছে, রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, প্রাইস স্পাইরাল, ডিফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, ব্যাড ইফেক্টস অফ কাটিং ট্রিজ। যে কোনো একটাই হোক না কেন, একই কিন্তু, নাম ভিন্ন হইলো বিষয়টা কিন্তু সেম। তারপরে কি এনভায়রনমেন্ট, পলিউশন, লোডশেডিং। এই যে 9টা প্যারাগ্রাফ আমি দিয়েছি, 9টা থেকে তোমরা 9টাই যদি পড়তে পারো তাহলে ভালো। কেউ যদি মনে করে 19টা পড়বে বা 25টা পড়বে, তার জন্য কিন্তু আমি লিস্ট দিয়ে দেবো, নো প্রবলেম। তোমার ভয়ের কোনো কারণ নাই। আর যে একেবারে কম পড়বা তার জন্য ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি, তুমি যে কয়টা পারো সে কয়টা পড়বে। তুমি যদি মনে করো যে স্যার আমি এতগুলো পড়তে পারবো না, আমি 2টা পড়বো, তুমি 2টা পড়বা, প্রথম 2টা। তুমি যদি মনে করো স্যার আমি একটা মাত্র প্যারাগ্রাফ পড়ে পরীক্ষার হলে যাবো, এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেক, যে একটা মাত্র প্যারাগ্রাফ পড়ে অথবা আদৌ পড়েই না। তো যাই হোক, যে মাত্র একটা পড়তে চাও তার জন্য এই যে এটা ক্লাইমেট চেঞ্জ, তো যে কটা পড়তে চাও এই 9টাই মোটামুটি ইম্পর্টেন্ট। আর যদি মনে করো যে কেউ আরো বেশি পড়ো, তাহলে তার জন্য তো অপশন রয়েই গেছে। তারপরে দেখো প্যারাগ্রাফ 1 কি, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে খুব বেশি আমি দেইনি, এখানে আমি 4টা প্যারাগ্রাফ দিয়েছি, সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, অথবা যদি বলি ভিলেজ লাইফ এন্ড টাউন লাইফ, অথবা ভিলেজ লাইফস্টাইল এন্ড আরবান লাইফস্টাইল, বিভিন্ন নামে আসতে পারে কিন্তু প্যারাগ্রাফ কিন্তু একটাই। তারপর রয়েছে কি, নিউক্লিয়ার ফ্যামিলি ভার্সাস এক্সটেন্ডেড ফ্যামিলি, দ্য টাইপস অফ এন্টারটেনমেন্ট ইন দ্য রুরাল অ্যান্ড আরবান এরিয়াস অফ বাংলাদেশ, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। জাঙ্ক ফুড কি, হেলদি ফুড কি, তাহলে এই জাঙ্ক ফুড এবং হেলদি ফুডটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই হলো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। তো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজেস এন্ড ইফেক্ট, যে কোনো একটা কিন্তু আসবে, দুইটাই কিন্তু আসবে না। আবার যদি এই যে দেখো, আমি প্যারাগ্রাফটা একটু শর্ট করে দেখাই, টোটাল প্যারাগ্রাফের লিস্ট। এখানে 3 ধরনের প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ লিস্টিং অর ডেসক্রিপশন, কজেস এন্ড ইফেক্টস, প্যারাগ্রাফ কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। তাহলে এই 3 ধরনের প্যারাগ্রাফের মধ্যে প্রথম এখান থেকে একটা প্যারাগ্রাফ, আর এই দুইটা থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ কিন্তু আসবে। তাহলে তোমরা কি করবে, এই দুইটা থেকে যে কোনো একটা আসার জন্য তোমরা এখান থেকে যদি একটা পড়তে চাও, এখান থেকে একটা পড়বে, এখান থেকে একটা পড়বে, যে কোনো একটা আসতে পারে। আর যদি একটাই পড়তে চাও, স্যার আমি একটা পড়বো, তাহলে ক্লাইমেট চেঞ্জ পড়বে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি প্যারাগ্রাফ সম্পর্কিত সাজেশন। আমি কিন্তু গ্রামার নিয়ে কোনো কথা বলিনি। ইংলিশ সেকেন্ড পেপার আসার সাথে সাথে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং ইনফর্মাল লেটার নিয়ে আমি কথা বলেছি। এই হলো মোটামুটি শর্ট সাজেশন। আমি আবারও বলছি, যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য আমি পূর্ণাঙ্গ সাজেশনের লিস্ট ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেগুলো দেখে নিবে। গ্রামার নিয়ে আমি কোনো কথা বলিনি, তবে তোমরা কি করবে গ্রামারের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের বিগত বছরে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা একটু ভালো করে বুঝে বুঝে করে নিবে। সেগুলো যদি তোমরা করতে পারো তাহলে আশা করি রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। যদি বুঝে করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সেখান থেকে কমন পড়বে, যেন কমন পড়ে। সেই জন্য গ্রামারের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি আলাদা করে সাজেশন করে সেইটা আমি পোস্ট করব। তোমরা আমার টাচে থাকবে এবং আমার পেজ ফলো করে রাখবে, যাতে করে সেগুলো তোমরা পেয়ে যাও। তো আজকে সাজেশন এ পর্যন্তই। তোমরা সুন্দরভাবে সাজেশনটা ফলো করে প্রস্তুতি নেবে, তাহলে কিন্তু তোমাদের ফলাফল ভালো হতে বাধ্য। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে টপিক ওয়াইজ যে বিষয়গুলোর সাজেশন, ক্লোজ টেস্ট উইথ ক্লু, ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জমেন্ট এবং গ্রামারের যে সাজেশন, সেগুলো আমি পেজে পোস্ট করে দেবো। তোমরা পেজটা ফলো করো, পেজ ফলো করলে তোমরা সেগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে। যাই হোক, তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুন্দর একটা পরীক্ষা দাও, সেই দোয়া করছি। এবং পরীক্ষার দিনগুলোতে সুস্থ থাকা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা সুস্থ থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।